আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। নির্বাচনী সহিংসতার পাল্টা জবাব দিতে জামাতে আমিরের নির্দেশ। একটি পক্ষ অ্যাকাউন্ট হ্যাক করে নিজেরাই বাজে কথা ছড়িয়ে সোচ্চার হয়েছে মন্তব্য। দীর্ঘ ২১ বছর পর খুলনা যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কর্মী সমর্থকদের উৎসবমুখর প্রস্তুতি। নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশ থাকবে পররাষ্ট্র উপদেষ্টার আশা। সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব দিতে ইউএনডিপির পরামর্শ। এবং বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি নিশ্চিতে পরিবেশ উপদেষ্টার তাগিদ। কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের আহ্বান। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে অলিম্পাস গেমসের উৎসব প্রত্যাবর্তনের প্রতিবাদে ইতালিতে ভেনিস কার্নিভাল শুরুর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। আর শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026-এর কাউন্টডাউন। নিজ দলের ২ শতাধিক কর্মীকে যারা হত্যা করে তাদের কাছে দেশের ১৮ কোটি মানুষ নিরাপদ নয় মন্তব্য করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না, তবে নির্বাচনে সহিংসতা হলে সমান জবাব দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। নারীদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থলেরও আশ্বাস দিয়েছেন জামাতের আমির। শেরপুর ও জামালপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে জেগে থাকবে ২৪-এর তারুণ্য। জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হানকে সঙ্গে নিয়ে সোহেল রানা ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুর শহরের পৌর মাঠে জনসভায় অংশ নিয়ে রেজাউল হত্যার বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমির। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে। জনগণের রায় দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে। এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে দেবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। জামায়াতের আমির বলেন, মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে। নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের নেতারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। হামলা চালিয়ে গুজব ছড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার মিশন বাধাগ্রস্ত করা যাবে না। যারা গণভোটের বিপক্ষে অবস্থান নেবে আগামী ১২ই ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন নেতারা। এরপর জামালপুরে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের প্রতিটি পয়সার হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা হবে। এই টাকায় হাত দিব না, চুরি করব না, লুণ্ঠন করব না, ব্যাংক খালি করব না, শেয়ার মার্কেট লুণ্ঠন করব না, চাঁদা করব না, দুর্নীতি করতে দিব না। আল্লাহর মেহরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বছরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্য
তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য। আগামীর বাংলাদেশ গঠনে তরুণ, যুবক ও নারীদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, সবাই ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে। আক্তার হোসেন, চ্যানেল আই, জামালপুর। দীর্ঘ ২১ বছর পর ২রা ফেব্রুয়ারি খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নগরী নতুন রূপে সাজতে শুরু করেছে। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে বিএনপি। তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে গোটা মহানগরী নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনা থেকে দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে ২ ফেব্রুয়ারি সকাল ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। মিছিল গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। তারেক রহমানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আগামী দিনের তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। বিএনপি ক্ষমতায় গেলে খুলনা অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করেন শীর্ষ নেতারা। তাই দলীয় প্রধানের নির্বাচনী জনসভা সফল করতে ব্যাপক উদ্যোগ নিয়েছেন তারা। এই অঞ্চলের অনেক সমস্যা আছে যেগুলো আমরা তুলে ধরবো এবং তার মাধ্যমেই আমরা আগামী দিনে উন্নয়নমুখী খুলনা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা ১০ লাখের উপরের মানুষ এই মাঠে উপস্থিত হবে এবং সেদিন সমস্ত শহর আপনার তারেক রহমানের শহর হিসেবে পরিগণিত হবে। এত লোকের উপস্থিতি হবে। পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও মানুষের ঘরে ঘরে ছুটছেন তারেক রহমানের জনসভা সফল করতে। মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এটাকে কেন্দ্র করে আমরা যেখানে হেলিপ্যাড, সেখান কেন্দ্রিক নিরাপত্তা, যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা এবং যেটা মিটিং ভেন্যু, যেটা ওনার সভাস্থল, সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। সর্বশেষ ২০০৫ সালের ২৩ মার্চ খুলনায় কর্মী সম্মেলন করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। ঢাকা ১৭ আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। স্লোগানে উচ্ছ্বাসের মধ্য দিয়ে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন শর্মিলা রহমান। এর আগে তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন তার উপদেষ্টা আব্দুস সালাম। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। দ্বিতীয় দিনের মতো ভোটের মাঠে নির্বাচনী প্রচারে নেমেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। রোববার রাজধানীর বারিধারা এলাকায় তারেক রহমানের পক্ষে প্রচারণায় নামেন তিনি। তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন শর্মিলা রহমান সিথি। বিভিন্ন দোকান ও রাস্তায় তার প্রচারের সময় বিএনপি ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় শর্মিলা রহমান সহ দলের অন্যান্য কর্মীরা স্লোগান দেন। এর আগে দুপুরে ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে গুলশান এলাকায় নির্বাচনী প্রচার চালান তার উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে দলের নেতাকর্মী ও সমর্থকরা। একটা ডেমোক্রেটিক প্রসেস যাতে বিল্ড আপ হয়, একটা ডেমোক্রেটিক সিস্টেম যাতে এস্টাবলিশড হয়, এই প্রত্যাশা নিয়ে এদেশের জনগণ একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। যে তারেক রহমান যে এলাকায় এমপি নির্বাচিত হয় তাহলে জনগণ বিশ্বাস করে যে এলাকার সমস্ত সমস্যার সমাধান উনি করবেন। আব্দুস সালাম বলেন, ভারত পাকিস্তান নয়, বিএনপি বাংলাদেশপন্থী রাজনীতি করে। দেশের মানুষের ভোগান্তি দূর করাই বিএনপির প্রধান লক্ষ্য। জামাত যেটা বলে সেটা বিশ্বাস করে না, আর যেটা বিশ্বাস করে সেটা বলে না, তাই না? তারা একদিক দিয়ে বলে যে আমরা সম অধিকারে বিশ্বাসী, মহিলা পুরুষ, কিন্তু এই পর্যন্ত এই যে তারা যে এবার নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কি কোথাও কোনো মহিলা এমপির প্রার্থী দিয়েছে? দেয় নাই। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। জামাত রাজনৈতিক দলটার কি, তার অতীতের অভিজ্ঞতাটা কি, তার অতীতের অবস্থান কি ছিল? 12 ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জনগণই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন, জামাতের আমির আল জাজিরাকে সাক্ষাৎকারে যা বলেছেন, এক্স অ্যাকাউন্টে নারীদের অবমাননা করে দেয়া বক্তব্য তারই বর্ধিত অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতারা বলেন, নারীদের কাছে ক্ষমা না চাইলে বৃহৎ কর্মসূচি দেয়া হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে পোস্টকে আপত্তিকর উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিল নিয়ে মধুর ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। বলেন, নারীদের নিয়ে জামাত আমিরের যে ধরনের স্ট্যাটাস দিয়েছেন তা জামাতের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। আপনি যতই সংবাদ সম্মেলন করে এই 12 ঘন্টা পরে বলেন না যে পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, সেটি এই ছাত্র সমাজ জানে। নারীদের অবমাননার জন্য জামাত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতারা। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কোনোভাবে আমরা মনে করি এটি কোনোভাবে ওনার আইডি হ্যাক হওয়া কোনো বক্তব্য নয়, বরং আমরা পুনরায় বলছি যে আল জাজিরাতে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক্সটেন্ড ভার্সনে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্সেস দিয়ে তিনি তার অবস্থান তিনি পরিষ্কার করেছেন। ছাত্রদল নেতারা বলেন, জামাত আমিরের বক্তব্যের কারণে তাকে নির্বাচনে চতুর্থবারের মতো মানুষ প্রত্যাখ্যান করবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। আসন্ন সংসদ নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশে আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন ও কূটনীতি ইস্যুতে ডিক্যাবের কর্মশালায় তিনি বলেন, সবকিছুর পরও শান্তিপূর্ণ নির্বাচনের চেষ্টা ও প্রত্যাশা করছে সরকার। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা খুবই জরুরি। পান্থ রহমান জানিয়েছেন বিস্তারিত। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব ও এমআরডিআই এর যৌথ উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বরাত দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে সহিংসতার আশঙ্কার কথা জানান। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু। এটা যতটুকু সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। জাতিসংঘ উন্নয়ন সংস্থার প্রতিনিধি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক আস্থা অর্জনে প্রভাব ফেলে। দুনিয়া জুড়েই নির্বাচনকালীন ভুয়া ও অপতথ্য এবং হেইট স্পিচ ছড়ানো বাড়ছে। এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে, জনগণের আস্থা নষ্ট হয়। অনিরাপদ বা ভুল তথ্য নিয়ে কাজ করা সাংবাদিকরা হয়রানি, ভয়ভীতি এবং হুমকির সম্মুখীন হন। অথচ নিরাপদ নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপদ থাকা জরুরি। নারী প্রার্থী, কর্মী ও সাংবাদিকরাও নানাভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হন। অনলাইন হয়রানি, ভয় দেখানো, যৌন ও মিথ্যা তথ্যের মাধ্যমে তাদের আক্রমণ করা হয়। কূটনীতিক, পর্যবেক্ষক, উন্নয়ন অংশীজন, বিদেশি বিনিয়োগকারীরা গণমাধ্যমে নজর রাখে উল্লেখ করে তিনি পেশাদার সাংবাদিকতার আহ্বান জানান। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আলোচনা দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজারে বাণিজ্যের উপর জোর দিয়েছেন তিনি। নগরীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ইউরোচ্যামের চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মেলার বৈঠকে অংশ নেন। বাংলাদেশ ইউরোপীয় বিনিয়োগ ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা, বাংলাদেশ এবং ইইউ এর মধ্যে মসৃণ বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করা এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে তারা আলোচনা করেন।
আসন্ন নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে, যাতে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশটিতে ৭,৩০০টিরও বেশি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের পথ সুগম হয়েছে। ইউরোচামের চেয়ারপারসন নুরিয়া লফেস বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। নদীমাতৃক বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় উন্নত গবেষণা ও আধুনিক প্রযুক্তি নিশ্চিতের তাগিদ দিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউট আয়োজিত নদী সম্মেলনে যুক্ত হয়ে কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য কিংবা আধ্যাত্মিকতায় নয়, দেশের অস্তিত্ব টিকে রয়েছে নদ নদীর প্রবাহ আর পলি ব্যবস্থাপনার উপর। আর এই বিশাল জলরাশি ও নদীপথকে বিজ্ঞানসম্মতভাবে শাসন ও রক্ষা করার কারিগরি মস্তিষ্ক হিসাবে কাজ করছে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট। হাল আমলের বাস্তবতায় নদী নির্ভর অর্থনীতি পুনরুদ্ধার ও টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে নদী সম্মেলন 2026-এর অবতারণা। পলিসিগত দিক থেকে যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো করবার জন্য আমাদের যারা নীতি নির্ধারণের পর্যায়ে কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করি, সবসময় আপনারাও করবেন। আমাদের এই প্রতিষ্ঠান আজকে সমৃদ্ধ হয়েছে এই ধরনের নদী সংশ্লিষ্ট নদী প্রাণ মানুষের সমন্বয়ে। সম্মেলনে অন্তর্জাল মাধ্যমে যুক্ত হয়ে পানি সম্পদ উপদেষ্টা নীতিগত নির্দেশনা যেমন দেন, তেমনি শোনান আশার বাণী। There are many studies like this যেগুলো করা যায়। তো আমি সচিব মহোদয়কে অনুরোধ করব, আপনি আগামী বাজেটে নদী গবেষণা ইনস্টিটিউটের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করার একটা প্রস্তাব দেন। এটা কিন্তু ওরা নিজেরাই বসে কাজটা করতে পারে। ওরা সরকারের অন্য যেগুলো সংস্থা আছে, নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, BIWTA, সকলকে সাথে নিয়ে একটা টিম করে করতে পারে। তাইলে নদী গবেষণা ইনস্টিটিউটের এটার পুনরুজ্জীবনের একটা সুযোগ ঘটবে বলে আমি মনে করি। নির্ধারিত আলোচনায় উঠে আসে নদ নদীর হালচাল ও নদী ব্যবস্থাপনার ইতিবৃত্ত। ইকোনমি টু ইকোলজি, এভরিথিং ইজ রিভার। অর্থাৎ আমরা কোনো ইকোলজি থেকে শুরু করে ইকোনমি পর্যন্ত সবকিছু কিন্তু নদী কেন্দ্রিক। আর আমরা বলি কিন্তু যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখন সেই নদীমাতৃক দেশে নদীকে কেন্দ্র করে যা হবে সেটা কিন্তু হচ্ছে না। ফিজিক্যাল এবং কেমিক্যাল কম্পোনেন্টগুলো রিলেটেড ল্যাব আছে এবং রিসোর্স পার্সন আছে। এখানে কোনো বায়োলজিক্যাল কোনো ল্যাব নাই এবং বায়োলজিক্যাল কোনো রিসোর্স পার্সন নাই। বায়োলজিক্যাল সাবজেক্টের কোনো সায়েন্টিফিক অফিসার নেই। নদী বাঁচলে দেশ বাঁচবে। সুতরাং আমাদের দেশকে যদি বাঁচাতে হয়, আমাদেরকে এই এই রিভার রিসার্চ ইনস্টিটিউটকে আমাদেরকে বাঁচাতে হবে। নদীর আচরণ বুঝে তার সাথে খাপ খাইয়ে চলার বৈজ্ঞানিক সমাধান নিশ্চিতের পাশাপাশি সব পক্ষের সমন্বয়ে কার্যকর অভিযাত্রার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। নদী যেমন আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন, আমাদের আশেপাশে যা আছে সেগুলোও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। সব কিছুই কিন্তু আমাদের রক্ষা করতে হবে এবং সেটা যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি কি আমরাই সাফারার হব। নদী যদি ভালো না থাকে সব কিছুই কিন্তু খারাপ থাকবে। আমাদের নদীর যে প্রয়োজনীয়তা এবং নদীর যে উপকারিতা সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী গবেষণা ইনস্টিটিউট এখানে কি ধরনের গবেষণা হচ্ছে সেটা কিন্তু নিয়ে একটা বিগ কোশ্চেন এসছে আমাদের মধ্যে, সবার মধ্যেই। তো সেই জায়গার থেকে বলবো যে এটাকে সচল করতে হলে কিন্তু সবাইকে যেমন এগিয়ে আসতে হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে, আবার পাশাপাশি এখানে যারা কাজ করেন তাদেরও কিন্তু সোচ্চার হতে হবে। দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার এবং সেই সবাই আমরা যেন এক হতে পারি, এটি আজকে আমার কামনা। ফরিদপুর পৌরসভা, জেলা পরিষদ ও প্রশাসনের পাশাপাশি আয়োজনের সহযোগী ওয়ারপো, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ফরিদপুর। এবারে ভাষা মাস ফেব্রুয়ারি।
অপসংস্কৃতি, অন্যায়, অবিচার আর অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে শুরু হয়েছে 2 দিনের জাতীয় কবিতা উৎসব। সারা দেশে কবিরা এতে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, উগ্র মৌলবাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য সারা পৃথিবীতে কবিতা মানুষকে উদ্বুদ্ধ করে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার চত্বরে আয়োজন করা হলেও এবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হচ্ছে 38তম জাতীয় কবিতা উৎসব। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে উৎসবের প্রতিপাদ্য সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দিতে হবে কবিতা। উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান। দেশপ্রেমের জন্য আপনারা আপনাদের আত্মনিয়োগ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, আগামীতে সবার জন্য সংস্কৃতি উন্মুক্ত না করলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। জনগণের উৎসব, এর বিস্তৃতি শুধু এর উপস্থিতিতে বোঝানো যাবে না, এর বিস্তৃতি হচ্ছে এর চেতনা, এর স্বপ্ন এবং আকাঙ্ক্ষা। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক যে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। উপনিবেশিক সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের সংস্কৃতিকে অগ্রাধিকার দেয়া এবং আমরা মনে করি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কবিদের ভূমিকা আছে। নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার জন্য লড়াই ছিল 2024-এর লড়াই। আমাদের সামনের দিনে আগাবার একটাই রাস্তা, সেটা হচ্ছে সবার জন্য কালচারাল স্পেসটা ওপেন করে দেয়া। উৎসবে সারা দেশ থেকে আসা কবিদের সাথে ফিলিস্তিন, জাপান, ইরান এবং নেপালের কবিরা অংশ নিচ্ছেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ প্রতীকী বইমেলা হয়েছে। ঐতিহ্যের ধারাক্রম রক্ষায় একদল প্রকাশক বইয়ের পসরা সাজিয়ে খোলা আকাশের নিচে চেয়ার টেবিল বসিয়ে গুটি কয়েক বইয়ের স্টল স্থাপন করেন, যার নাম দেয়া হয় অমর 21 প্রতীকী বইমেলা। সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই প্রতীকী বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং 69 গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক দীপা দত্ত। 21 বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লালটুর সভাপতিত্বে এই আয়োজনে বক্তৃতা করেন সৃজনশীল বই প্রকাশক সমিতির সভাপতি সাইদ বারী। প্রতীকী বইমেলায় অন্য প্রকাশ, কাকলি প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, জাগৃতি, নতুন দিগন্ত, আকাশ, সূচিপত্র, আবিষ্কার, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, অনুপম প্রকাশনী সহ বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করেছে বিএনপি। বিএনসিসি সদস্যদের নির্বাচনের কাজে সম্পৃক্ত না করতেও আহ্বান জানিয়েছে তারা। সিইসির সাথে সাক্ষাৎ শেষে দলের নেতারা বলেছেন, দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। নারী কর্মীদের উপর হামলা সহ বেশ কিছু বিষয়ে অভিযোগ জানিয়েছে জামাত। নাজিব বেগের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। ভোটের মাঠের নানা অভিযোগ নিয়ে ইসির সঙ্গে বৈঠকও করছে অনেকে। দুপুরে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে দলের এই স্থায়ী কমিটির সদস্য জানান, নির্বাচনের পরিবেশ নিয়ে কিছু বিষয়ে আপত্তির কথা জানিয়েছে বিএনপি। 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে, যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে। নির্বাচন সংঘাতের দিকে যাচ্ছে এরকম কিছু বলার বোধহয় পরিবেশ বা সময় এখন আসেনি। বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করতে আসে জামাতের প্রতিনিধি দল। সাথে ছিলেন জামাতের মহিলা বিভাগের প্রতিনিধিরাও। বৈঠক শেষে জামাতের নেতারা বলেন, অ্যাকাউন্ট হ্যাক করে জামাত আমিরকে নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। একদল লোক কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা মনে করি যে এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা আছে, নিশ্চয়ই প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এই ধরনের ঘৃণ্য তৎপরতা বন্ধ হবে, এটা আমাদের প্রত্যাশা। নারীরা জামাতের শীর্ষ পদে আসতে পারবে না, আমিরের এমন সাক্ষাৎকার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন মহিলা বিভাগের প্রতিনিধিরা। ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না, আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। অন্তত 15টি স্থানে মহিলা জামাতের কর্মীদের ওপর হামলার
অভিযোগ করেন তারা। মর্যাদা দিবেন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আমরা এই ধরনের ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার আশা, আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র বর্জনে রাজি হবে। ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের স্থপতি ও আগা খান পুরস্কারপ্রাপ্ত কাশেফ মাহবুব চৌধুরী 3 দশকের স্থাপত্য চর্চা নিয়ে মেডিটেশন ইন এন্ট্রেপসি দ্য ওয়ার্ক অব কাশেফ চৌধুরী আরবানা নামে গ্রন্থ প্রকাশিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশান 2-এ সুইজারল্যান্ডের জোরিখ ভিত্তিক প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত এই গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচনের আয়োজন করে আরকি কানেক্ট। গ্রন্থে সাদা কালো আলোকচিত্র, নকশা, স্কেচ ও বিশ্লেষণধর্মী লেখার মাধ্যমে গত 30 বছরের কাজ নথিবদ্ধ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মহামান্য মি রেতো রেংগ্রি, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ বিষয়ক বিশেষজ্ঞ আইনুন নিশাত, স্থপতি ও শিক্ষাবিদ অধ্যাপক শামসুল ওয়ারেস এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের সভাপতি আবু সাইদ M আহমেদ সহ অন্যরা বক্তব্য রাখেন। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। অলিম্পাস গেমসের উৎসে প্রত্যাবর্তন প্রতিবাদে ইতালিতে ভেনিস কার্নিভাল শুরু হয়েছে। মিলান ও কর্তিনা শহরকে কেন্দ্র করে আগামী 6 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া 2026 শীতকালীন অলিম্পিক গেমসকে সম্মাননা জানাতেই এই প্রতিপাদ্য বেছে নেওয়া হয়েছে। এ উপলক্ষে ভেনিস শহরে সেন্ট মার্কস স্কোয়ারে পর্যটক স্থানীয় ভেনিসবাসীদের ভিড় বেড়েছে। গ্র্যান্ড ক্যানালের নৌকা শোভাযাত্রা দিয়ে শুরু হয়েছে এই কার্নিভাল। অনেকেই অংশ নিয়েছেন রঙিন ঐতিহ্যবাহী পোশাকে। পাশাপাশি শহরে বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে পথনাট্য, স্ট্রিট শো সহ বিভিন্ন আয়োজন। শনিবার শুরু হওয়া এই কার্নিভাল চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসই সূচক 39 পয়েন্ট বেড়ে 5193 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। হাতবদল হয়েছে 392টি কোম্পানির 626 কোটি 68 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 76 কোটি 48 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 168টির, কমেছে 162টির এবং অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানি শেয়ারের দাম। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এবারে খেলার খবর। নির্বাচনে সহিংসতার পাল্টা জবাব দিতে জামাত আমিরের নির্দেশ। একটি পক্ষ অ্যাকাউন্ট হ্যাক করে নিজেরাই বাজে কথা ছড়িয়ে সোচ্চার হয়েছে মন্তব্য। দীর্ঘ 21 বছর পর খুলনা যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কর্মী সমর্থকদের উৎসবমুখর প্রস্তুতি। নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশ থাকবে পররাষ্ট্র উপদেষ্টার আশা। সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব দিতে ইউএনডিপির পরামর্শ। এবং বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি নিশ্চিতে পরিবেশ উপদেষ্টা তাগিদ, কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের আহ্বান। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা।